আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ সামনেই তোমাদের ফিজিক্স পরীক্ষা। ফিজিক্স পরীক্ষাকে সামনে রেখে আমরা এসিএস ফিউচার স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য এমসিকিউ ওয়ান শট ক্লাসের আয়োজন করেছি। সেটারই ধারাবাহিকতায় আজকে হলো প্রথম ক্লাস। আমরা আজকের ক্লাসে চ্যাপ্টার 2, 3, 4, 5 এই 4টা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রবলেম সলভ করব। তো চলো আমরা শুরু করি। প্রথমে আসো গতি অধ্যায়ে প্রথম যে প্রশ্ন দেখো, নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি? সো ভেক্টর রাশি কোনগুলো যার মান আছে এবং দিক আছে? সো আমরা এখান থেকে দেখি দ্রুতি, এটা তো আগেই বাদ, তাহলে এটা কিন্তু হবে না। দ্রুতি কিন্তু একটা স্কেলার রাশি। তড়িৎ বিভব, এটাও কিন্তু কাজ বোঝায় বিভব, এটাও কিন্তু একটা স্কেলার রাশি। দ্রুতি স্কেলার, তাহলে ভরবেগ, সরণ এবং ওজন এই তিনটাই কিন্তু ভেক্টর রাশি। পরের প্রশ্ন, বেগ একটা কি মৌলিক রাশি, ভেক্টর রাশি, মাত্রা? খেয়াল করো, বেগ কিন্তু একটা যৌগিক রাশি, কারণ তুমি এককের দিকে তাকালেই বুঝতে পারবা একক কিন্তু মিটার পার সেকেন্ড। এখানে দুইটা মৌলিক রাশির সমন্বয়ে কিন্তু এই রাশিটা তৈরি। তাহলে বেগ কিন্তু একটা যৌগিক রাশি, এটা কোনো মৌলিক রাশি না, এটা ভেক্টর রাশি অবশ্যই। মাত্রা হচ্ছে LT⁻⁻1, তাহলে 2 এবং 3 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, ওকে। এবার আসো পরের প্রশ্নে যাই। এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে, একটা বৃত্তাকার মাঠ অর্ধেক পাক ঘুরলে তার সরণ কত হবে? সো মনে করো এটা হচ্ছে সেই বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ আমাদেরকে বলে দিছে 100 মিটার, তাই তো? এবং এখানে বলছে যে একজন লোক সে কি করলো, সে অর্ধেক পাক ঘুরে এই জায়গাতে আসছে। সো বলো তো অর্ধেক পাক ঘুরে এই জায়গাতে আসলে তার সরণ কোনটা? অর্ধেক পাক ঘুরে এই জায়গাতে আসলে তার সরণ কোনটা? সরণ কিন্তু আদি থেকে শেষ, তাহলে এইটুকু 100, এইটুকু 100, অর্থাৎ টোটাল 200 মিটার। এটা হচ্ছে উত্তর। পরেরটাতে যাচ্ছি। এক বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়ে সেখান থেকে একই পথে 4 মিটার ফেরত আসলো। সো প্রথমে সে গেছে হচ্ছে মনে করো ডান দিকে 10 মিটার এবং তারপরে 4 মিটার ফেরত আসছে, অর্থাৎ এইদিকে 4 মিটার ফেরত আসছে। এখন বলছে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত? বলো তো দূরত্ব কত? দূরত্ব হচ্ছে সে টোটাল যতটুকু ডিস্টেন্স কভার করছে, অর্থাৎ 10 যোগ 4 14, এটা হচ্ছে তার দূরত্ব। এবং সরণ কত? সরণ হচ্ছে আদি থেকে শেষ, এটা হলো আদি বিন্দু, এটা শেষ বিন্দু। আদি থেকে শেষ যেই দূরত্ব এটা হলো 6 মিটার, তাহলে সরণ হচ্ছে 6 মিটার। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কত? 4 আর 4 8, তাহলে সি হচ্ছে এটার আনসার। ঠিক আছে। 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল কোনো বস্তু প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? ভাইয়া দেখো এখানে আমাদের বলছে 72 কিলোমিটার পার আওয়ার, তাহলে বলতো 72 কিলোমিটার পার আওয়ার মানে কি? 1 ঘন্টা তো, তাই না? 1 ঘন্টা না লিখে আমি কি লিখতে পারি বলতো? 60 মিনিট লিখতে পারি না? 60 মিনিট লিখতে পারি না? সো দেখো এইখানে আমাদের যেটা বের হলো সেটা হচ্ছে আমরা কিন্তু প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে এই অনুপাতটা করলেই কিন্তু কাহিনী শেষ। তুমি দেখো কিভাবে এটা হলো। 1 ঘন্টায় 72 কিলোমিটার যায়, আমরা ঐকিক নিয়মে করলে কিভাবে লিখতাম? 1 ঘন্টায় যায় 72 কিলোমিটার। আচ্ছা এভাবে না লিখে আমি যদি লিখি 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। 60 মিনিটে অতিক্রম করে 72 কিলোমিটার, তাহলে 1 মিনিটে অতিক্রম করে কতটুকু? 72 ডিভাইডেড বাই 60, তাহলে এটাই কিন্তু 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব, তাই না? তাহলে এখান থেকে আমরা দেখো 60 মিনিট, এটাকে যদি কাটাকাটি করি, উপরে 72 কিলোমিটার আছে, তো এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে হবে 1000। এটা কাটাকাটি হয়ে গেল, 6 12 72, 6 12 72, তাহলে 1200, তাহলে উত্তর হলো 1200। ঠিক আছে, আশা করি বুঝছো। দেখো 1 ঘন্টায় যায় 72 কিলোমিটার, 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। 60 মিনিটে যায় 72 কিলো, 1 মিনিটে যায় কত? সো তাহলে আমরা কিন্তু 72/60 এই অনুপাতটাই করতে হবে। এটা খেয়াল রাখো, 72 কিলোমিটারে আছে, এটাকে মিটারে কনভার্ট করে নিলাম, আর ডিভাইডেড বাই 60 মিনিট করলেই কিন্তু আমরা প্রতি মিনিটে কতখানি দূরত্ব অতিক্রম করছে, কত মিটার দূরত্ব অতিক্রম করছে সেটা পেয়ে যাব। তাহলে এখান থেকে হয়ে গেল। পরেরটাতে যাচ্ছি। একটা পাথরকে সুতা দিয়ে বেঁধে মাথার উপরে ঘোরাতে থাকলে পাথরটা ক্রমাগত দিক পরিবর্তন করবে। রাইট, পাথরটা ক্রমাগত দিক পরিবর্তন করবে। ত্বরণ হবে অবশ্যই, কারণ ভাইয়া দেখো যদি দিক পরিবর্তন করে তাহলে এটা তার ত্বরণ হবে, কারণ দিক পরিবর্তন মানে হচ্ছে বেগের পরিবর্তন। বেগ কি রাশি? ভেক্টর রাশি। বেগের কি আছে? মান আছে, দিক আছে। তাহলে বেগ যদি পরিবর্তন হয় তার মানে ত্বরণের অবশ্যই একটা ত্বরণ আছে। তো যেহেতু দিক পরিবর্তন হচ্ছে, বেগের দিক পরিবর্তন হওয়া মানে বেগের পরিবর্তন মানে ত্বরণ আছে। সো তাহলে ত্বরণ হবে এবং সমবেগে চলতে থাকবে। না, সমবেগে চলবে না। যখন বৃত্তাকার পথে ঘুরছে তখন তার দিক কি সবসময় পরিবর্তন হচ্ছে না? তুমি চিন্তা করে দেখো, যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে একটা নির্দিষ্ট মুহূর্তে তার গতিবেগ এইদিকে, এই মুহূর্তে তার গতিবেগ এইদিকে, এই মুহূর্তে তার গতিবেগ এইদিকে, তাহলে বিভিন্ন সময় কিন্তু তার দিকের পরিবর্তন হচ্ছে। দিক পরিবর্তন হলে কি সেটার সমবেগ থাকলো? সমবেগ হইতে হলে কিন্তু মান এবং দিক সবসময় একই থাকতে হবে। সো তাহলে এখানে উত্তর হলো 1 এবং 2, তাহলে এ হচ্ছে এটার আনসার। পরেরটাতে যাচ্ছি। লেখচিত্রে প্রদর্শিত বস্তুটা কিভাবে চলছে? খেয়াল করো, সময় আছে এবং বেগ দেখো আস্তে আস্তে বাড়ছে। তো তুমি যদি এখানে ঢাল বের করো, ঢালটা কিন্তু একটা কনস্ট্যান্ট পাবা। এবং ঢাল বের করা মানে কি? আমরা বেগ বনাম সময়ের যদি
ঢাল বের করি তাহলে আমরা ত্বরণ পাই। সো খেয়াল করো প্রত্যেকটা জায়গায় ঢাল যেহেতু সেম, তার মানে এটা ত্বরণ প্রত্যেকটা জায়গায় সেম, আর ত্বরণ প্রত্যেকটা জায়গায় সেম থাকা মানে হচ্ছে বস্তুটা সমত্বরণে গতিশীল। ওকে, গেল। পরেরটাতে যাচ্ছি, স্থির অবস্থান থেকে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল বস্তুর 2000 সেন্টিমিটার দূরত্ব অতিক্রমের পরে বেগ কত হবে। সো দেখো যেহেতু আমরা এসআই এককে কাজ করবো, এটা মিটার পার সেকেন্ডে আছে, এটাকে এসআই এককে কনভার্ট করলে কি হবে, 2000কে 100 দিয়ে যদি ভাগ দাও তাহলে এটা কিন্তু 20 মিটার। সো কি বললো, স্থির অবস্থান, আদিবেগ দেওয়া, স্থির অবস্থান থেকে এত ত্বরণে গতিশীল বস্তু দূরত্ব অতিক্রমের পরে বেগ কত হবে নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে ভি স্কোয়ার স্কোয়ার 2as অ্যাপ্লাই করতে পারবো। সো ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, যেহেতু স্থির অবস্থান তাহলে এটা শূন্য, ভি সমান সমান √2 ইন্টু এ মানে 0.2, এস মানে হচ্ছে 20। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা বের করে ফেলতে পারবো এটার ভ্যালু কত আসে। তাহলে আসছে 2.82 মিটার পার সেকেন্ড, 2.82 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অতিক্রমের পর বেগ কত সেই ভিটা আমরা বের করে ফেললাম। পারফেক্ট। পরেরটাতে যাচ্ছি, v = u + এটি সমীকরণে এটি এর মাত্রা কোনটা। দেখো একটা জিনিস মনে রাখবা, যখন আমরা দুইটা রাশিকে যোগ করছি তখন অবশ্যই এই রাশিটার যে মাত্রা একক এই রাশিটারও সেই একই মাত্রা একক হতে হবে, তা না হলে কখনো দুইটা রাশিকে আমরা যোগ করতে পারবো না। সো এইভাবে করে তুমি বুঝতে পারছো যে ইউ এর যেই মাত্রা lt⁻⁻1, এটি এর মাত্রাও কিন্তু সেই একই রকম হবে lt⁻⁻1। অথবা তুমি ভেঙে ভেঙে করতে পারো, দেখো এর মাত্রা হচ্ছে lt⁻⁻2 আর টি এর মাত্রা হচ্ছে শুধু টি, তাহলে এই দুইটাকে একসাথে নিলে আমরা পাচ্ছি lt⁻⁻1। তাহলে এখান থেকে আসছে কত, এ নাম্বার। পরেরটাতে যাচ্ছি, 100 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে নিচে ফেলা হলো, এটা ভূপৃষ্ঠে কত বেগে আঘাত করবে। খুবই খুবই কমন টাইপের প্রবলেম। দেখো 100 মিটার উচ্চতা, এখান থেকে যদি একটা বস্তু নিচের দিকে পড়ে তাহলে বলছে কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। সো এখানে যখন আসবে তার ভি কত, যেহেতু আমরা বস্তুটাকে নিচে ফেলে দিছি, ফেলে দেওয়া মানে আদিবেগ শূন্য, তাহলে এখান থেকে আসছে ভি সমান সমান √2gh। তাহলে এখান থেকে আসছে 2 × 9.8 × 100, কত আসে দেখি, 2 × 9.8 × 100, এটাকে রুট করলে আসছে 44.27, 44.27, এইটা হচ্ছে আমাদের আনসার। ওকে, পরেরটাতে যাচ্ছি, বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোন সম্পর্কগুলো সঠিক। দেখো আমরা জানি বিনা বাধায় যদি কোনো বস্তু পড়তে থাকে তাহলে বেগ হচ্ছে সময় সমানুপাতিক এবং সরণ হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। v1/v2 সমান h1, এটা কোনো সূত্র কিন্তু না, তাহলে 1 এবং 3 এইটা হচ্ছে উত্তর। 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম এইগুলা। দেখো যদি আমরা কোনো একটা বস্তুকে ইউ বেগে ছুড়ে মারি তাহলে সর্বোচ্চ এটা যদি এইচ উচ্চতায় ওঠে তাহলে এইচ সমান সমান হচ্ছে √u²/2g। সো আমাদের আদিবেগ কত, আদিবেগ হচ্ছে 100² / 2 × 9.8, এখান থেকে আমরা সর্বোচ্চ উচ্চতা কত সেটা পেয়ে যাব। সো 100² / 2 / 9.8, এটা আসে 510.something। পরেরটাতে যাচ্ছি, পরন্ত কোনো বস্তু পঞ্চম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। ভাইয়া পরন্ত বস্তু ধরে নিচ্ছে আদিবেগ শূন্য, তাহলে এখান থেকে যখন নিচের দিকে পড়বে আমরা জানি পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে u + ½ a to t - 1। সো যেহেতু এটা নিচের দিকে জি ত্বরণে পড়ছে তাহলে ½ a 2 × t - 1, আদিবেগ শূন্য ধরে নিচ্ছি যেহেতু পরন্ত বস্তু ছেড়ে দেওয়া হয়েছে, ½ × 9.8 × আমাদের পঞ্চম সেকেন্ড যেহেতু 5 × 2 = 10 - 1 সমান সমান দেখি কত আসে। 10 - 1 হচ্ছে 9, তাহলে 9 × 9.8 / 2, এটা আসে 44.1। সি হচ্ছে তাহলে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। কোনটা দ্বারা জড়তা, আমাদের গতি অধ্যায় শেষ হলো, এবার আসো আমরা বলবিদ্যা অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে ফেলি। কোনটা দ্বারা জড়তা পরিমাপ করা হয়। মনে রাখবা সবসময় দুই ধরনের যে জড়তা আছে, স্থিতি জড়তা এবং গতি জড়তা, দুইটাই কিন্তু ডিপেন্ড করে ভরের উপরে। যার ভর বেশি তার জড়তা বেশি, তাকে সরাতে বেশি কষ্ট হয়। পরেরটা দেখি, বলের মাত্রা কোনটা। সো দেখো বলের মাত্রা, দেখো আমরা জানি এটা কি, এটা হলো ma, তাই না। m এর মাত্রা কত, F = ma, m এর মাত্রা কত m, আর a এর মাত্রা কত lt⁻²। তাহলে mlt⁻²। গেল। পরেরটা দেখো, 1500 কেজি ভরের একটা গাড়ি 72 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল হলে এর ভরবেগ কত হবে। তাইলে ভাইয়া ভরবেগ বের করতে হলে আমার দেখো ভর দেওয়া আছে, বেগও দেওয়া আছে, কিন্তু কথা হচ্ছে সবগুলাকে সেম ইউনিটে নেওয়া লাগবে। এটা যেহেতু এসআই একক আছে, এটাকে আমরা এসআই এককে নিতে চাই। সো আমরা একটা জিনিস তো জানো, যদি আমরা কিলোমিটার/আওয়ার থেকে এটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা কি করি, 5/18 দিয়ে কিন্তু গুণ দেই। এটা কি মনে আছে? দেখো কিভাবে আসে এটা, যে আমরা যদি 1 কিলোমিটার/আওয়ার করি তাহলে কিন্তু 1000 উপরে থাকে 1 × 1000 আর নিচে হচ্ছে 3600। এটা কাটাকাটি যদি করো তাহলে 2 দিয়ে যদি কাটাকাটি করো উপরে থাকে 5 নিচে থাকে 18, তাহলে আমাদের 1 কিলোমিটার/আওয়ার মানে হচ্ছে 5/18 মিটার/সেকেন্ড।
5/18 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কিন্তু শর্টকাট, মাথায় রেখো যে যদি আমরা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, জাস্ট 5/18 দিয়ে গুণ দিলে কিন্তু কাহিনী শেষ। তাহলে এখানে দেখো 18কে কত দিয়ে গুণ করলে আমাদের 72 পাওয়া যায়। 18 দুগুণে 36 আর 36 দুগুণে 72, তাহলে 4 4 5 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে তার বেগ। আর তাহলে ভরবেগ কত হবে? ভরবেগ হচ্ছে m ইন্টু v, m হচ্ছে 1500, v হচ্ছে 20, তাহলে 15 দুগুণে 30 আর 0 0 0, 30,000 বা 3 × 10⁴, যেটা এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরেরটাতে যাচ্ছি। রকেটের গতি কিসের উদাহরণ? রকেটের গতি ভরবেগের সংরক্ষণ সূত্রের উদাহরণ। কারণ দেখো, রকেট যখন উপরের দিকে যায় তখন কিন্তু নিচের দিকে জ্বালানি নির্গমন করে, এবং নিচের দিকে যখন জ্বালানির একটা ভরবেগ থাকে, আদি ভরবেগ 0 সমান করতে হলে কিন্তু রকেটের যে বডিটা সেটাকেও কিন্তু উপরের দিকে একটা ভরবেগ অর্জন করতে হবে। অর্থাৎ উপরের দিকের ভরবেগ আর নিচের দিকে জ্বালানির ভরবেগ দুইটা কিন্তু পরস্পর সমান সমান হতে হবে। সো আদি ভরবেগ 0 বানানোর জন্য, আদি ভরবেগের সমান 0 ভরবেগ বানানোর জন্য কিন্তু নিচের জ্বালানির সমান ভরবেগ রকেটের বডির উপরের দিকে একটা ভরবেগ তৈরি হয়। পরেরটা দেখো, 1 কেজি ভরের একটা বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটা গুলি ছোড়া হলে বন্দুকটা 2 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগ প্রাপ্ত হয়, তাহলে গুলির শেষ বেগ কত নির্ণয় করো। সো আমরা এখান থেকে জানি, দেখো গুলি এবং বন্দুকের ক্ষেত্রে আমাদের মূলত কি কাহিনী হয়, যখন এখান থেকে মনে করো একটা বুলেট ফায়ার করা হলো, তখন কিন্তু আমাদের এই আদি ভরবেগ 0 যেহেতু ছিল, শেষ ভরবেগ 0 বানানোর জন্য সামনের দিকে গুলির একটা ভরবেগ আসছে, তাহলে বন্দুকও কিন্তু পিছনের দিকে একটা ভরবেগ অর্জন করে। তাহলে এখান থেকে আমরা দেখি যে এইটার যে আদি ভরবেগ, দুইটারই আদি ভরবেগ ছিল 0 + 0 সমান বন্দুকের ভরবেগ m × ক্যাপিটাল V প্লাস m × স্মল v। এখান থেকে কি বের করতে বলছে? গুলির শেষ বেগ কত বের করতে বলছে। তাহলে v সমান হবে m × v ডিভাইডেড বাই স্মল m, সামনে একটা মাইনাস থাকতে পারে, আমাদের তো মাইনাস প্লাসের নিয়ে আলাপ নেই। তো এখান থেকে দেখো মূলত m × v মানে কত? 1 কেজি হচ্ছে আমাদের বন্দুকের ভর, এবং v হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। বন্দুকটা যেহেতু 2 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে সরে আসছে, আর এখানে বুলেটের ভর হচ্ছে 5 × 10⁻³ তাহলে এখান থেকে আমরা দেখি 2 / 5 / 10⁻³ এখান থেকে আসছে 400। তাহলে আমাদের বন্দুকের যে গুলির যেই বেগ সেটা হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। পারফেক্ট। পরেরটা যাচ্ছি। 20 কেজি ভরের একটা স্থির সাইকেলে 60 নিউটন বল 4 সেকেন্ড সময়ের জন্য প্রয়োগ করা হলো, সাইকেলের শেষ বেগ কত নির্ণয় করো। তাহলে দেখো, সাইকেলের শেষ বেগ বের করতে বলেছে, স্থির সাইকেল তার মানে কি জানি আদিবেগ 0 এবং 60 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাইলে ভাইয়া শেষ বেগ বের করতে গেলে v = u + at তো করতে হবে। তো শেষ বেগ যদি বের করতে চাই, আদিবেগ কত? আদিবেগ 0, ত্বরণ কত? ত্বরণটা বের করার জন্য দেখো বল দেওয়া আছে, ভর দেওয়া আছে, তাহলে আমরা f/m * t করতে পারি। সো f হচ্ছে 60, m হচ্ছে 20 ইনটু টাইম কত? 4 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা 4 × 5 = 20, 5 × 12 = 60, তাহলে v এর মান হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ডান। পরেরটাতে যাচ্ছি। গতিশীল বস্তুর ক্ষেত্রে লব্ধি বল 0 হলে বস্তু কোন অবস্থায় থাকবে? ভাইয়া দেখো, যদি লব্ধি বল 0 হয়, ma = 0, ত্বরণ যদি 0 হয়, তার মানে কিন্তু v - u/t এইটা হচ্ছে 0, অর্থাৎ v = u, অর্থাৎ বস্তু সমবেগে চলতে থাকবে। নিউটনের গতির প্রথম সূত্র। পরেরটাতে যাচ্ছি। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কোনটার পরিমাপ করা যায়? মনে রাখবা, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে বল আমরা সরাসরি কিন্তু পরিমাপ করতে পারি, F = ma বা F = ΔP/ΔT। আমাদের খেয়াল করো, প্রথম যে সূত্রটা ছিল সেখান থেকে আমরা জড়তা সম্পর্কে ধারণা পাই এবং বল সম্পর্কে একটা ধারণা পাই, কিন্তু বলের পরিমাপ করতে পারি না। দ্বিতীয় সূত্র থেকে আমরা কিন্তু বলটা পরিমাপ করতে পারি। গেল। পরের প্রশ্ন। 10 কেজি একটা স্থির বস্তুর উপরে 1500 নিউটন বল, 10 কেজি একটা স্থির বস্তুর উপরে 1500 নিউটন বল 0.15 সেকেন্ড সময়ব্যাপী কাজ করে, বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে? ভাইয়া এখানে একটা সুন্দর শর্টকাট আছে, দেখো আমরা কি জানি বলতো, f = কি? ভরবেগের পরিবর্তনের হার না? সো আমাদের বলতো উপরে হলো ভরবেগের পরিবর্তন, নিচে হচ্ছে ΔT। সো আমরা যদি ভরবেগের পরিবর্তন বের করতে চাই, তাহলে কিন্তু f এর সাথে ΔT গুণ করলেই হচ্ছে। f হচ্ছে আমাদের 1500 এবং ΔT কতক্ষণ সময় ধরে এই বলটা কাজ করছে? 0.15 সেকেন্ড ধরে বলটা কাজ করছে। 1500 × 0.15, এইটা 1500 × 0.15, এটা আসে 225। তার মানে ভরবেগের পরিবর্তন হচ্ছে 225 কেজি মিটার পার সেকেন্ড। অনেকে এটা একটু বড় করে যে প্রথমে আগে শেষ বেগ বের করে, আদি বেগ বের করে, আদি বেগ শেষ বেগ থেকে তারপরে আদি ভরবেগ শেষ ভরবেগ পার্থক্য নিয়ে তারপর হিসাব করে, ওটার দরকার নেই। পরেরটা দেখো, একটা বস্তুর ভর 2 কেজি এবং আদিবেগ 5 মিটার পার সেকেন্ড, বস্তুর ভর হচ্ছে 2 কেজি, আদিবেগ 5 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড পর বস্তুর বেগ এত হলে বস্তুর উপরে প্রযুক্ত বল কত নিউটন হবে? তাহলে ভাই দেখো, আমরা বস্তুর উপরে প্রযুক্ত বল সমান জানি ভরবেগের পরিবর্তনের হার, এটা এখান থেকে বের করা যায়। সো আমাদের m যদি কমন নেই, তাহলে v - u ডিভাইডেড বাই ΔT করা লাগবে। সো m এর মান কত দেওয়া আছে? 2 কেজি দেওয়া আছে, v কত দেওয়া আছে? শেষ বেগ হচ্ছে 8, আদিবেগ হলো 5 ডিভাইডেড বাই ΔT হলো 3 সেকেন্ড। তাহলে এখান থেকে এই 3 কাটাকাটি হয়ে গেল, f এর মান হচ্ছে 2 নিউটন।
আশা করি বুঝতে পারছো। দেখো একটা বস্তুর ভর 2 কেজি, আদিবেগ 5 মিটার পার সেকেন্ড, তার মানে ইউ দেওয়া আছে, 3 সেকেন্ড পরে বস্তুর বেগ এত হয়েছে, তাহলে বস্তুর বেগ যে পরিবর্তন হয়েছে অবশ্যই বস্তুর উপর একটা বল কাজ করছে। সো এই বল সমান সমান কি হবে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। সো আমরা ভরবেগের পরিবর্তনটা বের করলাম, ডিভাইডেড বাই সময় করে আমরা কিন্তু প্রযুক্ত বল কত সেটা পেয়ে যাব। পারফেক্ট। পরেরটাতে যাচ্ছি, নিচের কোন বলের প্রভাবে তুমি তোমার ওজন অনুভব করো? অবশ্যই মহাকর্ষ বলের প্রভাবেই কিন্তু তুমি তোমার ওজন অনুভব করো। ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের এদের মধ্যে সম্পর্ক কি? সো মনে রাখবা, ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল আমাদের কিন্তু মেইন যে সম্পর্কটা সেটা হচ্ছে, যদি ভেক্টর আকারে তুমি লেখো তাহলে F1 ইজ ইকুয়ালস টু মাইনাস F2। ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান এবং একে অপরের বিপরীত দিকে কাজ করে। কারণ দেখো, একদিকে তুমি যদি F1 দাও, আরেকটা দিক কিন্তু F2। সো দুইটা যেহেতু বিপরীত দিক, এ কারণে সমান সমান দেওয়ার পরে ভেক্টর সাইন উপরে দিলে সামনে কিন্তু একটা মাইনাস সাইন বসাতে হবে। তো তাহলে বলো, এইটা কি আমাদের উত্তর হবে? এটা উত্তর হবে না। দুইটা পাশে মাইনাস হবে? হবে না। F1 প্লাস F2 আছে, এটা আসতেছি, F1 ইজ গ্রেটার দ্যান F2, এটা কি হবে না? সি কিন্তু আনসার। কারণ দেখো, তুমি যদি এটাকে লেফট হ্যান্ড সাইডে নাও তাহলে F1 প্লাস F2 সমান সমান হচ্ছে গিয়ে 0, সমান সমান হচ্ছে 0, তার মানে সি হচ্ছে এটার কারেক্ট আনসার। পরের অধ্যায়ে আমরা চলে যাচ্ছি, আসো কাজ শক্তি ক্ষমতা। নিশাত মজুমদার 10 কেজি মালামাল নিয়ে 850 মিটার উঁচু একটা পাহাড়ে আরোহণ করলেন, তার নিজের ভর 55 কেজি, তার দ্বারা কৃত কাজের পরিমাণ কত নির্ণয় করো। ভাইয়া এখন কিন্তু যে সময়ে তুমি এই ভিডিওটা দেখছো, আমি আশা করব আমার সলভ করার আগে তুমি প্রশ্নগুলার সলভ করে ফেলছো। আমি কিন্তু একটু তাড়াতাড়ি যাচ্ছি ইচ্ছা করেই, কারণ তোমাদের খুব দ্রুতই ফিজিক্স পরীক্ষা, তো এটা যেহেতু একদম একটা রিভিশন ক্লাস, এই কারণেই কিন্তু খুবই ফাস্ট যাচ্ছি। ঠিক আছে, আশা করি তোমরা নিজেরা প্র্যাকটিস করতেছো এবং আমার আগে আগে অ্যান্সার করে ফেলছো। সো দেখো, নিশাত মজুমদার 10 কেজি মালামাল নিয়ে 850 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলেন। সো আমি মনে করলাম এই যে আমাদের যে পাহাড়, ধরো এইটা হচ্ছে আমাদের সে পাহাড়টা। সো পাহাড়ে সে আরোহণ করছে, এই ভূমি থেকে যে উচ্চতা হচ্ছে 850 মিটার, 10 কেজি মালামাল এবং নিজের ভর 55 কেজি, তার মানে টোটাল সে হচ্ছে 65 কেজিকে, 55 যোগ 10 65 কেজিকে সে হচ্ছে পাহাড়ের উপরে তুলছে। তাহলে টোটাল যে কাজ সেটা কত হবে? mgh, m এর মান হচ্ছে 65 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 850। তাহলে দেখি এটা কত আসে। 65 ইন্টু 9.8, 9.8 ইন্টু 850, এটা কত আসে ভাইয়া? 541 বা 541 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 5.4, এই যে এটা 10 টু দি পাওয়ার 5 কে, এটা 5.4, 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে, 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 5। ওকে, পারফেক্ট। সো তাহলে আমরা এটা দেখলাম। পরের প্রশ্নে যাচ্ছি, 3 কেজি এবং 9 কেজি ভরের দুইটা গতিশীল বস্তুর বেগের অনুপাত কত হলে বস্তু দুইটার গতিশক্তি সমান হবে? তাহলে ভাইয়া দেখো, আমরা এখান থেকে দেখি দুইটা বস্তু যদি গতিশক্তি সমান হতে হয়, মনে করো EK1 সমান সমান EK2, তাহলে আমরা এখানে হাফ m1 v1 স্কয়ার সমান সমান লিখতে পারি হাফ m2 v2 স্কয়ার। দেখো, আমি আসলে যখন এটা বুঝে গেছি দুইটা গতিশক্তি সমান সমান, হাফ হাফ না আসলে লিখতেই চাচ্ছিলাম না। হাফ হাফ তোমরাও লিখবা না, বুঝছো? কারণ যেহেতু দেখতেছো সমান সমান, তাইলে তো হাফ হাফ কাটাকাটি হয়ে যাবে, খালি খালি কেন লাইন বাড়াবো? সো এখান থেকে দেখো, আমাদেরকে বলছে দুইটার গতিশক্তি সমান, বলছে বস্তুর বেগের অনুপাত কত হতে হবে। সো v1 বাই v2 সমান সমান কত হচ্ছে বলো তো? রুট ওভার m2 ডিভাইডেড বাই m1 না বলো তো? সো তাহলে আমরা এইখান থেকে দেখো, m2 এর মান হচ্ছে 9, এটার মান হলো 3, 3 তিরিককে 9, তাহলে এটা হলো √3, তার মানে √3:1 যেটা, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝেছো। যেহেতু গতিশক্তি সমান, তাই EK1 সমান EK2 করে নিলাম। এরপরে সূত্র বসায়ে যেহেতু আমাদের v1 বাই v2 চাইছে, তাহলে m2 বাই m1 এর অনুপাত করে রুটের ভ্যালু বের করলেই হয়ে গেছে। 5 কেজি ভরের একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় এর যান্ত্রিক শক্তি কত হবে? ভাইয়া সর্বোচ্চ উচ্চতায় বলো, মাঝখানে বলো, যেখানেই বলো, টোটাল যান্ত্রিক শক্তি কিন্তু তার মোট শক্তির সমান। কারণ যান্ত্রিক শক্তির মধ্যে কি আছে? বিভব শক্তি আছে এবং গতিশক্তি আছে। সো দুইটা শক্তির যোগ করেই কিন্তু আমাদের মোট যান্ত্রিক শক্তি, তাই না? সো তাহলে 5 কেজি ভরের একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে মারলে সর্বোচ্চ উচ্চতায় এর যান্ত্রিক শক্তি, যদি সর্বোচ্চ উচ্চতায় বলে বা না বলে, যেখানেই বলুক না কেন, তার টোটাল যান্ত্রিক শক্তি কিন্তু তার মোট শক্তির সমান। সো আমরা তার যদি মোট শক্তি বের করি, দেখো যখন তাকে ছুড়ে মারা হয়েছিল এই মুহূর্তে কিন্তু তার টোটাল এনার্জিটাই বস্তুর মধ্যে ছিল। সো টোটাল এনার্জি কত? আমরা টোটাল এনার্জি যদি এখানে বের করতে চাই, এখানে কিন্তু কোনো বিভব শক্তি নাই, সম্পূর্ণ শক্তি হচ্ছে কি? গতিশক্তি। সো গতিশক্তি হচ্ছে হাফ mv স্কয়ার, আমাদের m এর মান কত? 5 কেজি এবং v হচ্ছে 50। তাহলে এখান থেকে যেটা পাবো সেটাই কিন্তু সম্পূর্ণ সময়টা জুড়ে তার এই পরিমাণ এনার্জি থাকবে, 6250, এই পরিমাণ যান্ত্রিক শক্তি কিন্তু তার থাকবে। ঠিক আছে, এটা কিন্তু ছুড়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় তার যান্ত্রিক শক্তি এইটাই, গতিশক্তি শূন্য, বিভব শক্তি কিন্তু এই পরিমাণ থাকবে, 6250 পরিমাণে থাকবে।
ওকে, তারপর দেখো এম ভরের একটা বস্তু 20 মিটার 30 মিটার 40 মিটার এবং 50 মিটার উপরে রাখা হলো, কোন অবস্থান থেকে বস্তুটা ছেড়ে দিলে গতিশক্তি সবচাইতে বেশি হবে? কোন অবস্থা থেকে ছেড়ে দিলে গতিশক্তি সবচাইতে বেশি হবে? ভাইয়া বলো তো, এটা কমন সেন্স, আমাদের কিচ্ছু হিসাব করা লাগে না। আমি ভূমি থেকে 20 মিটার উচ্চতা, একটা 30 মিটার উচ্চতা, 40 মিটার উচ্চতা, 50 মিটার উচ্চতা, যে যত উপর থেকে আমি বস্তুকে রাখবো আছাড় খাওয়ার সময় তত বেশি বেগে আছাড় খাবে, এটাই স্বাভাবিক। তাহলে কোন অবস্থা থেকে বস্তুকে ছেড়ে দিলে গতিশক্তি সবচাইতে বেশি হবে? যত উপর থেকে ছেড়ে দিব তত বেশি কিন্তু বেগ সে অর্জন করবে, কারণ যত উপরে ছিল তত তো তার বিভব শক্তি বেশি। তাহলে ওই টোটাল বিভব শক্তিটা যখন মাটিতে আছাড় খাবে তার আগ মুহূর্তে কিন্তু সম্পূর্ণ বিভব শক্তিটা গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। সো তাহলে সবচেয়ে বেশি যে উচ্চতা সেখান থেকে কিন্তু তার গতিশক্তি সবচাইতে বেশি। ডান। পরেরটায় যাচ্ছি। 50 গ্রাম ভরের একটা বস্তুকে 10 জুল গতিশক্তিতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, বস্তুটিকে কত বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল? ভাইয়া যেহেতু বলছে 10 জুল গতিশক্তিতে নিক্ষেপ করা হয়েছে, তার মানে আমাদের হাফ এম ভি স্কয়ার সমান সমান 10। তাহলে ভি সমান সমান কত হচ্ছে? 10 ইন্টু 2 ডিভাইডেড বাই এম। এম মানে কত? এম মানে 50 গ্রাম। 50 মানে হচ্ছে এই যে কেজি দিয়ে কনভার্ট করলাম, 1000 দিয়ে ভাগ। তাহলে এখান থেকে আমরা 10 ইন্টু 2 ইন্টু 1000 ডিভাইডেড বাই 50, এটাকে রুট করলে আসছে 20। তাহলে 20 হচ্ছে আমাদের এটার আনসার। ঠিক আছে, পরেরটায় যাচ্ছি। একটা বস্তু 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়লো, পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তির অনুপাত কত নির্ণয় করো? ভাইয়া দেখো একদম খুবই সহজ, এটা কোনো সহজ কঠিন হিসাব নাই, খুব সহজে করব। দেখো আমাদের টোটাল উচ্চতা ছিল 20 মিটার, তাহলে বলো তো যখন সে 5 মিটার উচ্চতায় ছিল তাহলে তার বিভব শক্তি কিন্তু যদি 5 হয় তাহলে গতিশক্তি কিন্তু 15। বুঝতে পারছো কি করলাম? এটা একটা শর্টকাট, একটু খেয়াল করো, অবজেক্টিভের জন্য এটা তোমার কাজে লাগবে। বলতো যখন 20 মিটার উচ্চতায় ছিল তখন কিন্তু তার মোট এনার্জি হলো m ইন্টু জি ইন্টু 20, এটা তার টোটাল এনার্জি। বলতো পুরা রাস্তা জুড়ে তার এই টোটাল এনার্জির পরিমাণটা কি ফিক্সড না? পুরা রাস্তা জুড়ে বিভব শক্তিটা আস্তে আস্তে গতিশক্তিতে কনভার্ট হয়েছে, কিন্তু তার টোটাল এনার্জি কিন্তু mg ইন্টু 20 আছে। যত নিচে পড়ছে বিভব শক্তি কমছে, গতিশক্তি বাড়ছে। একদম যখন ভূমি থেকে 5 মিটার উচ্চতায়, তখন ভাইয়া বলতো আমাদের বিভব শক্তি হলো mg ইন্টু 5 না? তাহলে mg ইন্টু 5 যদি গতিশক্তি হয়, mg ইন্টু 5 যদি বিভব শক্তি হয়, তাহলে বলতো এই পয়েন্টে আমাদের গতিশক্তি কত? mg ইন্টু 15 না? তাহলে গতিশক্তি হলো এইটা আর বিভব শক্তি হলো এইটা। কিভাবে হিসাব করলাম? টোটাল ছিল mg ইন্টু 20। তাহলে গতিশক্তি যখন 5 মিটার উচ্চতায় আসি, ভূমি থেকে 5 মিটার উচ্চতায় আসি, তখন তার বিভব শক্তি হলো mg5। তাহলে mg20 থেকে mg5 বাদ দিলে বাকি যেটা থাকে এটা তার গতিশক্তি। তাহলে আমি এটা মুখে মুখে এমনি হিসাব করছি যে ভাই mg তো আছেই, টোটাল হলো 20, ভূমি থেকে 5 মিটার উচ্চতা আছে মানে হচ্ছে তার এই ভূমি থেকে 5 মিটার উচ্চতা আছে মানে হচ্ছে 5 হলো তার বিভব শক্তি আর বাকি 15 হচ্ছে তার গতিশক্তি। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখান থেকে ভূমি হতে 5 মিটার উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তির অনুপাত কোনটা। তাহলে অনুপাত যদি দেখি তাহলে বিভব শক্তি হচ্ছে mg ইন্টু 5, গতিশক্তি হচ্ছে mg ইন্টু 15, mg কাটাকাটি 1/3, তাহলে এখানে আসছে 1:3, যেটা এইটা হলো আমাদের আনসার। গুড। পরেরটায় নিচের কোনটা স্প্রিং ধ্রুবকের একক? ভাইয়া বলো তো, স্প্রিং ধ্রুবক F সমান সমান ছিল K ইন্টু এক্স, তাহলে K এর ভ্যালু কত? K সমান সমান F/x না? F এর একক হচ্ছে নিউটন, X এর একক মিটার, তাহলে নিউটন পার মিটার। ডান। একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠালে এর মধ্যে কোন শক্তি জমা হয়? বিভব শক্তি জমা হয়। 500 ওয়াট ক্ষমতার একটা তড়িৎ মোটর দ্বারা 10 সেকেন্ডে একটা 15 কেজি ভরের বস্তুকে 20 মিটার উচ্চতায় তোলা হলো, শক্তির অপচয় কত? দেখো ভাইয়া আমরা এখানে একটা ক্ষমতা দিয়ে দিছে, কিন্তু এই ক্ষমতাটা হচ্ছে ওই মোটরের নিজস্ব যে রেটেড ক্ষমতা বা তার ইনপুট যে ক্ষমতাটা সেইটা দেওয়া, কিন্তু আমরা আউটপুট ক্যালকুলেট করব কিভাবে? আউটপুট ক্যালকুলেট করব কিন্তু আমরা তার যেই গিভেন ডেটা আছে, যেই ডাটাটা দেওয়া আছে সেখান থেকে আমরা কিন্তু তার আউটপুট যেই পাওয়ারটা সেইটা ক্যালকুলেট করব। তাহলে দেখো তড়িৎ মোটর দ্বারা 10 সেকেন্ডে 15 কেজি ভরের বস্তুকে 20 মিটার উচ্চতায় যদি তোলা হয়, তাহলে আমরা দেখি আউটপুট ক্ষমতা কত। আউটপুট ক্ষমতা কত? পি আউটপুট কত? পি আউটপুট হচ্ছে mgh/t। m হচ্ছে 15, g হচ্ছে 9.8, h হচ্ছে 20 ডিভাইডেড বাই 10, এখানে আসলো 2, তাহলে কত আসে? 15 ইন্টু 9.8 ইন্টু 2, এটা আসছে হলো 294 ওয়াট। 294 ওয়াট। তাহলে আমাকে বলছে শক্তির অপচয় কত। তাহলে বলো তো ক্ষমতার অপচয় কত?
আমরা যদি ক্ষমতার অপচয়টা কত বের করি, ক্ষমতার অপচয় হচ্ছে 500 মাইনাস 294 সমান সমান 206 ওয়াট। 200 ওয়াট হচ্ছে 206 ওয়াট হলো অপচয় হয়েছে। তাহলে 1 সেকেন্ডে শক্তি অপচয় হয় 206। তাহলে আমরা তো জানি ডেল্টা পি সমান সমান কত, ডাব্লিউ বাই টি না, ডাব্লিউ বাই টি না, তাহলে ডাব্লিউ সমান সমান কি হবে, ডেল্টা পি ইন্টু টি। সো আমাদের ডেল্টা পি হলো অপচয়কৃত ক্ষমতাটা, অপচয়কৃত ক্ষমতা হলো 206 এবং কত সময় ধরে 1 সেকেন্ডে শক্তি অপচয় হয় 206 জুল। 1 ওয়াট মানে কত, জুল পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে শক্তি অপচয় হয় 206 জুল। তাহলে কত সেকেন্ড ধরে চলছে, 10 সেকেন্ডে, তাহলে 10 সেকেন্ডে কতটুকু শক্তি খরচ হয়েছে, সেটা হলো 2060। ঠিক আছে, 2060। এটা আমরা আরেকভাবে করতে পারতাম, দেখো দেখো যেটা তোমার ভাল লাগে করতে পারো। দেখো বলো তো 500 ওয়াট ক্ষমতা যদি থাকে 10 সেকেন্ডে, এটার ইনপুট এনার্জি কত বলো তো, ইনপুট এনার্জি কত, 500 ইন্টু 10 সমান সমান 5000 জুল। এবং আমাদের আউটপুট যে এনার্জি সেটা কত, mgh। সো 15 কেজি ইন্টু 9.8 ইন্টু 20, তাহলে দেখি তো 15 ইন্টু 9.8 ইন্টু 20 এটা কত আসে, 2940। তাহলে দেখো এটা হলো ইনপুট এনার্জি, এটা আউটপুট এনার্জি। তাহলে আমাদের ওয়েস্ট কতটুকু হয়েছে, ই ইনপুট থেকে ই আউটপুট যদি বাদ দাও, 5000 থেকে 2940 যদি বাদ দাও, তাহলে আমরা পাচ্ছি 2060। তার মানে অ্যান্সার হলো এটাই। সো যেভাবে খুশি সেভাবে করতে পারো, ক্ষমতা থেকে ডেল্টা ক্ষমতা বের করে তার সাথে টি গুণ দিয়েও দেখতে পারো কতটুকু শক্তি অপচয় হয়েছে, অথবা শক্তির হিসাব করেও সরাসরি করে দেখতে পারো। ডান। পরেরটা, কর্মদক্ষতা ইটা, কাজের পরিমাণ ডাব্লিউ, প্রদত্ত শক্তি ই, শক্তির অপচয় E1 হলে কোন সূত্রটা সঠিক? দেখো ভাইয়া, আমরা জানি কর্মদক্ষতা সমান সমান হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। সো প্রদত্ত শক্তি যেটা সেটা নিচে বসবে, শক্তির অপচয় হলো E1, কাজের পরিমাণ হচ্ছে W। তাইলে ভাইয়া কাজের পরিমাণ যেটা আছে সেটা হলো W, প্রদত্ত শক্তি E, আর শক্তির অপচয় দেওয়া আছে। সো আমরা উপরে আউটপুটের জায়গায় কি বসাতে পারি, কতটুকু কাজ হয়েছে সেটা। সো প্রদত্ত শক্তি থেকে তুমি যদি যতটুকু অপচয় হয়েছে সেটাকে যদি বাদ দাও, এটুকুই আমাদের আউটপুট পাইছি না। যতটুকু প্রদত্ত সেখান থেকে যতটুকু অপচয় খরচ হয়েছে বাদ, মানে নষ্ট হয়েছে যতটুকু, এটাকে যদি বাদ দাও তাহলে কিন্তু আমরা আউটপুট, এটা উপরেরটা নিচেরটা হলো ইনপুট। তাহলে এটার সাথে 100% গুণ দিলেই কিন্তু কাহিনী শেষ, অর্থাৎ সি হচ্ছে এটার আনসার। একটু কেয়ারফুল থেকো, এই টাইপের প্রশ্নগুলোতে একটু কেয়ারফুল থেকো। সো কর্মদক্ষতা কি মনে রাখবা, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। সো আমাদের আউটপুট কোনটা, প্রদত্ত শক্তি থেকে শক্তির অপচয়টা বাদ দিয়ে দিলাম, ডিভাইডেড বাই আমরা প্রদত্ত শক্তি কত সেটা গেল। পরেরটা কি, এবার আসো লাস্ট অধ্যায়ে, আজকের ক্লাসের লাস্ট অধ্যায়, পদার্থের অবস্থা এবং চাপ। সো এখান থেকে দেখি 20 সেন্টিমিটার কিউব আয়তনে পানির ভর কত বলো তো। আমরা জানি পানির ঘনত্ব কত হয়, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব না। তাইলে আমাদের 1 সেন্টিমিটার কিউবের ভর হচ্ছে 1 গ্রাম, তাহলে 20 সেন্টিমিটার কিউবের ভর কত হবে, 20 গ্রাম। তুমি এভাবে হিসাব করো, রো সমান সমান m বাই ভি। পানির ক্ষেত্রে গ্রাম পার সেন্টিমিটার কিউবে তার ঘনত্ব হচ্ছে 1, ভর কত এটাই বের করতে হবে, এবং আয়তন হচ্ছে 20, তাহলে m সমান সমান কত, 20 গ্রাম। সো এটা যেহেতু গ্রাম পার সেন্টিমিটার কিউব এককে প্রকাশ করছি, সেই কারণে আমরা কিন্তু ঘনত্বটা 1 বসাইছি, কেজি পার মিটার কিউবে হলে 1000 হতো। পরেরটায় যাচ্ছি, চাপের মাত্রা কোনটা? ভাইয়া দেখো চাপ সমান সমান কি, পি সমান সমান বল বাই ক্ষেত্রফল। বলের মাত্রা হচ্ছে ml টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে l স্কয়ার। তাহলে এখান থেকে যেটা আসছে ml -1 টি টু দি পাওয়ার -2, তাহলে ml টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে আমাদের চাপের মাত্রা। 5 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলের উপরে 2 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে কত চাপের সৃষ্টি হবে? তাহলে দেখো চাপ সমান সমান হচ্ছে F বাই A, F হলো 2, A হলো 5 সেন্টিমিটার স্কয়ার, সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কয়ারে কনভার্ট করলে 10 টু দি পাওয়ার -4, সো 2/5 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -4, এটা আসে হচ্ছে 4000 প্যাসকেল। ভাইয়া একটু দেখাই রাখি সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কয়ারে কিভাবে কনভার্ট করছি। সো 5 সেন্টিমিটার স্কয়ার, এটা মানে কি বলা যায়, 5 সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, বা তুমি এভাবে দেখো তো 1 সেন্টিমিটার স্কয়ার এটা সমান কি লেখা যায়, 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে 10 টু দি পাওয়ার -2 মিটার, তাইলে আমাদের এখান থেকে আসে 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার। সো এখান থেকে আসছে।
জুতা পায়ে কোনো মহিলার ভর 50 কেজি, তার জুতার তলার ক্ষেত্রফল 200 সেন্টিমিটার কিউব 200 সেন্টিমিটার স্কোয়ার হলে চাপ কত? সো পি সমান সমান হচ্ছে আমাদের ওই যে এফ ডিভাইডেড বাই এ। আমাদের এখন মহিলার যে ভর, সেই পুরা ভর কিন্তু ওজন হিসেবেই কিন্তু ওই জুতার তলার উপরে গিয়ে পড়বে। তাহলে এফ ইজ ইকুয়ালস টু এম জি ডিভাইডেড বাই এ। এম এর মান হচ্ছে 50 ইন্টু 9.8 ইন্টু এরিয়া হচ্ছে 200 ইন্টু 10⁻⁻⁴। তাহলে এখান থেকে আসে 50 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 200 ডিভাইডেড বাই 10⁻⁻⁴। তাহলে আসে 24,500। 24,500। তাহলে 24 এটা যদি নাও 2.4, তাহলে এটা আসে 10⁻⁴। হ্যাঁ, এটা হচ্ছে আনসার। 2.45 ইন্টু 10⁻⁴। পারফেক্ট, ঠিক আছে। পরেরটাতে যাচ্ছি। ঘনত্বের মাত্রা কোনটা? দেখো, ঘনত্ব রো সমান সমান ছিল কত? এম বাই ভি না? এম হচ্ছে এটা আর ভি হচ্ছে এটা। ml টু দি পাওয়ার -3। তরলের চাপ পি সমান সমান বলতো কি হয়? এইচ রো জি হয় না? খেয়াল রেখো, এইচ এর মানটা কিন্তু নিচ থেকে না, এইচ এর মান কোত্থেকে হিসাব করতে হয়? সারফেস থেকে কতটুকু নিচে, সেটা হলো আমাদের এইচ, অর্থাৎ গভীরতা। সো গভীরতা যত বাড়বে তত কিন্তু প্রেসারের ভ্যালু বাড়বে। একটা পুকুরের তলদেশে চাপ হলো এত এবং এই পুকুরের গভীরতা কত? তাহলে ভাই দেখো, চাপ দেওয়া আছে পি সমান সমান এইচ রো জি। এইচ এর মান বের করতে বলছে, তার মানে হচ্ছে পি ডিভাইডেড বাই রো জি করতে হবে। পি মানে হচ্ছে 2.94 ইন্টু 10⁻⁴, রো মানে হচ্ছে 1000 ইন্টু জি মানে হলো 9.8। 2.94 ইন্টু 10⁻⁴, 2.94 ইন্টু 10⁻⁴ ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই 9.8, এটা আসে 3। তাহলে উত্তর হলো 3। ডান। পরেরটায় যাই। তরলের নিমজ্জিত বস্তু ওজন হারায় নিচের কোনটার জন্য? ওজন কিন্তু হারাবে ঊর্ধ্বমুখী বলের জন্য বা প্লবতার প্রভাবে। ঠিক আছে, প্লবতার প্রভাবে কিন্তু যে বস্তুটার নিচের দিকে যে ওজন বলটা, এটাকে একটু ঊর্ধ্বমুখী বলটা কিন্তু একটু লিফট করে রাখে, একটু উপরের দিকে ধরে রাখে। সো এই কারণে কিন্তু সেটা ওজন হারাইছে বলে মনে হয়। 200 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটা গোলাকার বস্তুর অর্ধেক পানিতে ডুবে ভেসে আছে। গোলকটি দ্বারা অপসারিত পানির ওজন নির্ণয় করো। দেখো ভাইয়া, যেহেতু আমাদেরকে বলছে যে গোলকটার অর্ধেক আয়তন 200 সেন্টিমিটার কিউব আয়তন হলে অর্ধেক নাকি নিচে ডুবে আছে, তার মানে কি 100 সেন্টিমিটার কিউব আয়তন নিচে ডুবে আছে। তার মানে কি 100 সেন্টিমিটার কিউব আয়তনের পানিকে এই গোলকটা অপসারণ করছে। তাহলে আমাদেরকে বের করতে বলছে কি, যে গোলকটা দ্বারা অপসারিত পানির ওজন কত। তাহলে 100 সেন্টিমিটার কিউব পানির ওজন কত হবে? আমরা যদি এইটাকে গ্রাম পার সেন্টিমিটার কিউবে কনভার্ট করি, দেখো এটা হচ্ছে আমাদের ভি দেওয়া আছে, এম সমান সমান রো ইন্টু ভি। তাহলে রো হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইন্টু 100, তার মানে 100 গ্রাম এখানে হচ্ছে পানির যেই ইয়াটা সেটা, বা 0.1 কেজি। তাহলে 0.1 কেজি হলো এইটুকু, এখানে যতটুকু অপসারিত পানি হয়েছে সেই পানিটুকুর ভর। তাহলে 0.1 এর ওজন কতটুকু? 9.8 দিয়ে গুণ দিলে 0.98 নিউটন। সো ডি হচ্ছে এটার আনসার। আশা করি বুঝতে পারছো। এখানে কি করছি? জাস্ট ওজনটা বের করছি, W ইজ ইকুয়ালস টু mg। ডান। পরেরটায় যাচ্ছি। উক্ত গোলকটার ঘনত্ব কত? হ্যাঁ, ঘনত্ব যেহেতু অর্ধেক ডুবেছিল, তাহলে ঘনত্ব কিন্তু পানির ঘনত্বের অর্ধেক। ঠিক আছে, হারানো ওজন কতটুকু? সো দেখো আমাদের, আচ্ছা, যেই হারানো ওজনটা বলতো মূলত কার সমান হয়? হারানো ওজনটা কিন্তু যতটুকু অপসারিত পানির ওজন, সে অপসারিত পানির ওজনটাই কিন্তু মূলত ওই বস্তুটার উপরে ঊর্ধ্বমুখী একটা বল দেয় এবং সেইটাই তার হারানো ওজন হয়। কিন্তু বলতো আমাদের ঊর্ধ্বমুখী বলটা কত ছিল? ঊর্ধ্বমুখী বল ছিল 0.98 নিউটন। কারণ কি? কারণ অপসারিত পানির যে ওজনটা, সেটাই তো ঊর্ধ্বমুখী বল হিসেবে কাজ করে, আর এটাই তো ওই বস্তুটার হারানো ওজন। তাহলে অপসারিত পানির ওজন 0.98 ছিল, তাহলে এইটাই কিন্তু ওর ঊর্ধ্বমুখী বলটা বা হারানো ওজন, কিন্তু 4.9 এখানে আছে, তাহলে এইটা কিন্তু হবে না, এটা খেয়াল রেখো। উক্ত গোলকটার উপরে প্লবতা বলের মান 0.98 নিউটন। পারফেক্ট। তাহলে 1 আর 3 হচ্ছে অ্যান্সার, 1 এবং 3 হচ্ছে এইটার আনসার। ঠিক আছে, ওকে, এবার আসো। ডান। আমরা একটু দেখি, যদি পরের প্রবলেমটায় যাই। দেখো কি বলছে। বস্তুর ওজন W1, প্লবতা W2 এবং বস্তু তরলে ভাসলে কি হবে? দেখো, বস্তুর ওজন হচ্ছে W1, প্লবতা W2 এবং বস্তু তরলে ভাসছে। তার মানে বলতো অবশ্যই ওজন বলটা কিন্তু কি প্লবতার থেকে কম।
অথবা প্লবতার সমান। এই কারণে কিন্তু বস্তুটা ভাসছে, কারণ যদি এটা ডুবে যেত তাহলে কিন্তু অবশ্যই ওজন বলটা প্লবতা থেকে বেশি হতো, এই কারণেই তো সেটা ডুবে যেত। যেহেতু এটা ভাসছে তার মানে অবশ্যই প্লবতা বলের মান কিন্তু ওজন বলের থেকে হয় বেশি, আর না হলে সেটা হচ্ছে ওজন বলের সমান। সো তাহলে এটা হলো W1 এটা হতে পারে না, W2টা ইজ গ্রেটার দেন W1 হতে পারে, এবং W1 সমান সমান W2 হতে পারে। ঠিক আছে, তাহলে 2 এবং 3 হচ্ছে এইটার আনসার। ঠিক আছে, পরেরটায় যাই। পানিতে অদ্রবণীয় দুইটা কঠিন পদার্থ A এবং B, A এর আয়তন 1500 সিসি এবং ভর হচ্ছে 0.9 কেজি। ভালো কথা, তার মানে দেখো একটা আয়তন দেওয়া আছে, একটা ভর দেওয়া আছে। বি এর ঘনত্ব A এর ঘনত্বের দ্বিগুণ, পানির ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এবং দেওয়া আছে এই বস্তুটা পানির 0.5 মিটার গভীরে নিলে কত চাপ অনুভূত হবে। তাহলে দেখো আমাদেরকে বলছে পানির 0.5 মিটার গভীরে নিলে চাপ কত অনুভূত হবে। তাহলে ভাই পানি নিয়ে যেহেতু আলাপ, এখানে এর ভর কেমন না কেমন এগুলো দেখার দরকার নাই, কারণ আমাদেরকে বলছে যে পানির এত মিটার গভীরে চাপ কত হবে। তাহলে চাপ সমান সমান আমরা জানি এইচ রো জি। সো এইচ এর মান হচ্ছে 0.5, রো হচ্ছে পানির ক্ষেত্রে 1000, যে যদি আমি এসআই এককে নিতে চাই 1000 কেজি পার মিটার কিউব, এবং জি হচ্ছে 9.8। তাহলে 4.9 আসলো 4900 আছে কোথাও, হ্যাঁ 4900 হচ্ছে আমাদের চাপ। গেল, পরেরটাতে যাচ্ছি। এ এবং বি দুইটা বস্তুকে পানিতে ছেড়ে দিলে কি হবে। ভাইয়া দেখো এটা আমরা সহজে হিসাব করতে পারি, যদি দেখি ঘনত্বটা পানির চেয়ে বেশি তাহলে ডুবে যাবে, যদি দেখি ঘনত্বটা পানির সমান তাহলে ভেসে থাকবে, যদি দেখি ঘনত্বটা পানির চেয়ে কম তাহলে কিন্তু এটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে আমাদের এখানে দেখি আমাদের এ যেই বস্তুটা আছে, এ বস্তুটার ভি দেওয়া আছে 1500 সিসি, তার মানে কি সেন্টিমিটার কিউব, এবং ভর দেওয়া আছে হচ্ছে 0.9 কেজি। তার মানে রো সমান সমান বা ঘনত্ব সমান সমান যেহেতু এম বাই ভি, এম হচ্ছে 0.9, ভি হচ্ছে 1500। সো আমরা এখান থেকে কিন্তু হিসাব করতে পারবো, দাঁড়ো একটা মিনিট, গ্রাম পার সেন্টিমিটার কিউবে যদি হিসাব করি তাহলে 0.9 মানে কত, 900 গ্রাম না, এটা খেয়াল রেখো কিন্তু। 900 ডিভাইডেড বাই 1500, 9 বাই 15 মানে কত, 9 বাই 15, এটার মানে হচ্ছে 0.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে দেখো এটা হলো এ বস্তুর ঘনত্ব, বি বস্তুর ঘনত্ব নাকি এর দ্বিগুণ ছিল, তার মানে এটা 0.6 ইন্টু 2 কত, 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এইটার যে ঘনত্ব এটা হচ্ছে ওয়াটারের ঘনত্ব চেয়ে এটা বেশি, আর ওয়াটারের ঘনত্ব এর থেকে কিন্তু বেশি। তাহলে কি হবে, এটা হলো ভেসে থাকবে, বিটা কিন্তু ডুবে যাবে। তাহলে বিটা ডুবে যাবে, এ কিন্তু ভাসবে। ঠিক আছে, ডান। পরেরটা, বল বৃদ্ধিকরণ নীতি কোন সূত্রের সাহায্যে প্রতিপাদন করা হয়েছে। প্যাসকেলের সূত্রের সাহায্যে, যে F1/A1 সমান F2/A2। বল বৃদ্ধিকরণ নীতি অনুসারে দুইটা সিলিন্ডারের ব্যাসের অনুপাত 1:4 হলে বলের অনুপাত কত হবে। ভাইয়া দেখো আমরা জানি প্যাসকেলের সূত্র অনুযায়ী F1/A1 সমান সমান F2/A2। এখান থেকে আমরা A1 মানে কত বলো তো, পাই আর স্কয়ার না। যদি আমরা একটা ব্যাসার্ধের কথা চিন্তা করি, একটা বৃত্তাকার আর ব্যাসার্ধের একটা পিস্টনের কথা চিন্তা করি, তাহলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার হবে। সো আমরা এখানে যদি ব্যাস দিয়ে হিসাব করতে চাই তাহলে আর সমান কত হবে, d/2। তাহলে আর স্কয়ারের জায়গা হবে d/2 হোল স্কয়ার। তাহলে আমি কি লিখতে পারি, পাই ডি স্কয়ার ডিভাইডেড বাই 4। সো দুই পাশে পাই/4 কাটাকাটি হয়ে গেলে আমাদের এখানে থাকবে d1 স্কয়ার সমান সমান f2 d2 স্কয়ার। আশা করি বুঝছো। সো এইখান থেকে দেখো এখন বলছে ব্যাসের অনুপাতটা কি 1/4, তাহলে বলের অনুপাত কত, অর্থাৎ f1/f2 কত এইটা বের করতে হবে। সো d1/d2 স্কয়ার, আমাদের দেখো ব্যাসের অনুপাত যেহেতু 1/4 এর উপর স্কয়ার, তার মানে এটা কত হবে 1/16। f1/f2 সমান সমান হচ্ছে 1/16। গুড, পরেরটায় যাচ্ছি। তারের আদি দৈর্ঘ্য এল, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এর, ইয়ং এর গুণাঙ্ক ওয়াই হলে নিচের কোন সম্পর্কটা সঠিক। দেখো আমরা জানি পীড়ন ইজ ইকুয়ালস টু ইয়ং এর গুণাঙ্ক ইনটু বিকৃতি। তাহলে এইখানে আমাদের কোনটা বের করতে হবে, দেখি এরিয়া, যেটা এরিয়াটাকে আমরা কি লিখতে পারি বলতো। যেমন যদি আমাদের একটা সিলিন্ডার আকৃতির তার হয় তাহলে কিন্তু ব্যাসার্ধ আর হলে এর এরিয়া সমান সমান আমরা লিখতে পারি পাই আর স্কয়ার। ঠিক আছে, এবং আমাদের এখানে দেখো y সমান সমান কি হবে, y সমান সমান হচ্ছে f ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই a ইন্টু স্মল এল। f সমান আবার কি লেখা যায়, mg লেখা যায়। সো আমরা এখানে যদি যেই তারটা নিছি তারের মধ্যে যদি আমরা ধরো একটা m ভরের বস্তুকে রাখি তাহলে কিন্তু এর উপরে একটা mg বল কাজ করবে, এটাই হচ্ছে তারের উপরে প্রযুক্ত বলটা। উপরে তো আমরা একটা সিলিং এ এটাকে ঝুলে রাখছি, তারটাকে যদি নিচের দিকে একটা ভর দেই mg বলের প্রভাবে কিন্তু সেই তারটা একটু টান টান লম্বা হবে। তাহলে f সমান সমান কি হচ্ছে, mg। তাহলে আমরা f এর জায়গায় কিন্তু mg এল লিখতে পারি। তাহলে দেখি এরকম কোথায় আছে, mg ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই পাই আর স্কয়ার ইন্টু স্মল এল। সো এবার আসো সমীকরণটা কেমন এটা তো দেখে ফেললাম। y সমান সমান পাই আর স্কয়ার, না এটা হবে না, বাদ।
এল, ক্যাপিটাল এল সমান সমান পাই আর স্কোয়ার ওয়াই ইন্টু স্মল এল ডিভাইডেড বাই এমজি। হ্যাঁ, এইটা হতে পারে। দেখো ক্যাপিটাল এল সমান কি লেখা যায়, ক্যাপিটাল এল সমান সমান লেখা যাচ্ছে ওয়াই ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু স্মল এল ডিভাইডেড বাই এমজি। পারফেক্ট, পাই আর স্কোয়ার ওয়াই ইন্টু স্মল এল ডিভাইডেড বাই এমজি। ঠিক আছে, এটা 1 1, সো বি হচ্ছে আমাদের আনসার। পারফেক্ট। পরেরটাতে যাচ্ছি। একটা তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, তারের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন কত হবে নির্ণয় করো। ভাইয়া দেখো 15% বৃদ্ধি, মনে রাখবা এইটাই হলো আমাদের বিকৃতি, স্মল এল বাই ক্যাপিটাল এল সরাসরি দেওয়া আছে, সরাসরি এটা দেওয়া আছে। কিভাবে দেখো, বলছে কি তারের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে। সো মনে করো আমাদের নতুন যেই দৈর্ঘ্যটা সেটা হচ্ছে আদি যেই দৈর্ঘ্যটা ছিল তার সাথে 15% অফ কোনটা, এল নট, এটাই কিন্তু আমাদের বৃদ্ধিটা, তাই না? দেখো আদি দৈর্ঘ্য হলো এল নট, তার সাথে বৃদ্ধি কতটুকু হয়েছে, 15% বৃদ্ধি। ভাইয়া 15% বৃদ্ধি, এটা কার 15%, আদি দৈর্ঘ্যের 15%। তাহলে এই দৈর্ঘ্যটাই কিন্তু আমাদের স্মল এল। তাহলে খেয়াল করো আমরা 15% অফ ক্যাপিটাল এল সমান সমান স্মল এল, তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল মানে কত, 15% না? তাহলে 15% মানে কত, 15/100 মানে 0.15। এইটাই হচ্ছে আমাদের বিকৃতি। সো বিকৃতি হচ্ছে 0.15, এটা দেওয়া আছে। এইবার খেয়াল করো আমাদেরকে কি বলছে, প্রযুক্ত পীড়ন কত। তাহলে পীড়ন এফ বাই এ বের করতে বলছে। এফ বাই এ মানে হচ্ছে ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, ওয়াই মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 11, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। মনে রেখো এটা কিন্তু ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক, এটা ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক। অনেক সময় যেটা না দেওয়া থাকতে পারে মুখস্থ লিখে দিবা 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। যদি ইয়ংয়ের গুণাঙ্ক লাগে কিন্তু প্রশ্নে দেওয়া নাই, তোমাকে বলে দিয়েছে স্টিলের পাত, সেক্ষেত্রে কিন্তু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 এটা সরাসরি অ্যাপ্লাই করতে পারবা। স্টিলের ক্ষেত্রে এটা মনে রেখো। স্মল এল বাই ক্যাপিটাল এল এটা হচ্ছে 15%, অর্থাৎ 0.15। সো আমরা এখান থেকে পীড়নের মানটা বের করতে পারি 2 ইন্টু 0.15 ইন্টু 10 টু দি পাওয়ার 11 কত আসে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10। সো সি হচ্ছে এটার আনসার। গেল। তারপরে কি, গ্যাসের তাপ বাড়িয়ে দেওয়া হলে অণুগুলার গতিশক্তির কেমন পরিবর্তন হবে। ভাইয়া তাপ যদি তুমি বাড়ায় দাও, গ্যাসের অণু তাপ বাড়ায় দিলে তার মধ্যে কিন্তু গতিশক্তি বেড়ে যাবে। সো গ্যাসের গতিশক্তি কিরকম পরিবর্তন হবে, গতিশক্তি বেড়ে যাবে। ওকে, সো আমরা দেখে ফেললাম আমাদের মোটামুটি এই 4টা অধ্যায়ের যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা ছিল সেইগুলো। সো তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমাদের যে এর আগে যে সমস্ত সিকিউ ক্লাসগুলো হয়েছে সেগুলোও একটু ফলো করো, প্লাস এমসিকিউ যে ক্লাসগুলো হচ্ছে খুব চেষ্টা করছি আমরা যতটা কম্প্যাক্টভাবে তোমাকে পুরো চ্যাপ্টারগুলো একবার রিভাইজ করে দেওয়া যায় এবং এমসিকিউ যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো একবার করে আমরা শিখাই দিতে পারি, দেখাই দিতে পারি। সো তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো, অনেক অনেক শুভকামনা রইল। দেখা হবে ইনশাল্লাহ সামনে কোনো সময়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।